আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। সাংঘাই সম্মেলনে 3 নেতার খোশ গল্প, বিশ্ব রাজনীতিতে নয়া উত্তাপ। মোদির চীন সফর নিয়ে কংগ্রেসের তোপ, ড্রাগনের সামনে হাতির আত্মসমর্পণ। ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, নিহতের সংখ্যা 800 ছাড়ালো। পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 5। আল আকসার নিচে গোপন খনন কাজ করছে ইসরায়েল, ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 20টিরও বেশি দেশের শীর্ষ নেতাদের নিয়ে চীনের তিয়ানজিনে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর 2 দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সোমবার সম্মেলন শুরুর আগে খোশ গল্পে মেতে উঠতে দেখা গেছে কয়েকটি দেশের নেতাদের। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলাপ করতে দেখা গিয়েছে। 3 জনে ছিলেন হালকা মেজাজে। 3 নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে 3 নেতার বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা সামনে এলো। এক্সে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, তার সঙ্গে দেখা করা সবসময় আনন্দের। সম্মেলন ভেন্যু থেকে পাওয়া অন্যান্য ভিডিও ও ছবিতে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কর্মোদন ও হাসি মুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়। মোদি আরও লেখেন, তিয়ানজিনে আলাপচারিতা চলছেই। এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়। 3 নেতার এই হাস্যোজ্জ্বল ছবি 2018 সালের ব্রিক্স সম্মেলনের সময় তোলা অনুরূপ ছবির কথা মনে করিয়ে দিচ্ছে। এর আগে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শির মধ্যে 50 মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষীয় বৈঠক হয়। বৈঠকের শুরুতে মোদি বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারত চীন সখ্যতা বোঝাতে হাতি ড্রাগনের নাচ কথাটি ব্যবহার করছে বিশ্লেষক মহল। সেই উদাহরণ টেনেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর নিয়ে কংগ্রেসের তোপ। কংগ্রেস নেতা জয়রাম রামেশ খোঁচা দিয়ে বলেন, আসলে ড্রাগনের কাছে নতজানু হয়ে আত্মসমর্পণ করছে হাতি। সে কারণে অপারেশন সিন্ধুর চলাকালীন চীন পাকিস্তান পার্টনারশিপ নিয়েও নীরব মোদি। তিনি এটিকে কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছেন। কংগ্রেসের যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্সে একটি পোস্টে লিখেছেন, দীর্ঘদিন ধরেই ভারত চীনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের দ্বিমুখী নীতি এবং দ্বিমুখী আচরণের অভিযোগ করে আসছে। যদি এটি তথাকথিত ড্রাগনের সামনে আত্মসমর্পণকারী তথাকথিত হাতি না হয়, তাহলে কি? এসসিও সম্মেলনের প্ল্যানারি সেশনে নাম না করে পাকিস্তানকে তুলোধুনো করেন প্রধানমন্ত্রী মোদি। তার হুঁশিয়ারি, আমাদের স্পষ্টভাবে এবং সর্বসম্মতভাবে বলতে হবে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বিচারিতা গ্রহণযোগ্য নয়। কিছু দেশের প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন আমাদের কাছে গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমাদের একসঙ্গে সব রকমের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে। মানবতার প্রতি এটা আমাদের কর্তব্য। ওই বক্তব্যের পর মোদিকে বিধে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জয়রাম। তার মতে আত্মসমর্পণ থেকেও দেশ বিরোধী আচরণ করেছেন মোদি। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ছিল যুগলবন্দী। ভারতের সেনা কর্মকর্তারাও সেটা বলেছেন। কিন্তু শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময় এ নিয়ে মোদি একটা শব্দ উচ্চারণ করেননি। বর্ষিয়ান কংগ্রেস নেতার কথায় স্বঘোষিত 56 ইঞ্চি বুকের এই নেতা নরেন্দ্র মোদি এখন পুরোপুরি উন্মোচিত। তিনি 19 জুন 2020 তারিখে চীনকে ক্লিন চিট দিয়ে জাতীয় স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এখন 31 আগস্ট 2025 তিয়ানজিনে তার কাপুরুষোচিত আচরণ কুখ্যাত একটি দিন হিসেবে স্মরণ করা হবে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী মোদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ভারত চীন সম্পর্কের জন্য একটি ইন্স্যুরেন্স পলিসি। এক কথায় সীমান্তের পরিস্থিতি অনিবার্যভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলবে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা। এদিকে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। সোমবার সকালে ইয়েমেনি সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বলছে, আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের সমর্থন এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রু কর্তৃক সংগঠিত গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়া এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ
চলাচলের উপর অব্যাহত নিষেধাজ্ঞার উপর জোর দেওয়ার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌবাহিনী উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে। তিনি বলেন, এই অভিযানে সরাসরি জাহাজকে লক্ষ্য করা হয়েছে। যুদ্ধের সমাপ্তি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে অবরোধ তুলে নেওয়া ছাড়া এসব অভিযান কখনোই থামবে না। এদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন 2500 জনেরও বেশি মানুষ। ভূমিধসে উদ্ধার কাজ অব্যাহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6। সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। সেখানে কাজ করছে শত শত উদ্ধার কর্মী। আহতদের তারা নানগাহার আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। আফগানিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, কুনার প্রদেশের নূরগাল, সাউকি ও ওয়াটপুর, মানগি এবং চাপাদারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। তিনি বলেন, আহতদের সংখ্যা চূড়ান্ত নয়, কারণ কর্মকর্তারা এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন, তবে ভূমিধসের রাস্তা আটকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তালেবান সরকার বলছে, শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন আফগান সরকার। এদিকে পাকিস্তানের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হেলিকপ্টারে থাকা 5 আরোহীর সবাই নিহত হয়েছেন। দিয়ামির জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বার্তা সংস্থা এএফপিকে জানান, হেলিকপ্টারটি সকাল 10টার দিকে বিধ্বস্ত হয়। তিনি বলেন, হেলিকপ্টারটি একটি নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ করছিল। এই সময় দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে রয়েছেন 2 পাইলট ও 3 টেকনিশিয়ান। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু এখনও জানানো হয়নি। বন্যা কবলিতদের উদ্ধারে ত্রাণ সহায়তার জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছে। এর কয়েক সপ্তাহ আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্যায় ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া অবস্থায় আরেকটি সরকারি MI-17 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন ক্রু নিহত হন। পাকিস্তানের সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। 2022 সালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে বন্যা ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে নিহত হন 5 সেনা সদস্য ও সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। এদিকে ইসরায়েল ইসলামিক নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের নিচে ইসরায়েল খনন কাজ চালাচ্ছে এবং ইসলামিক নিদর্শন ধ্বংস করছে, এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, ফাঁস হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী অবৈধ খনন কাজ চালাচ্ছে। বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উমাইয়া আমলের ইসলামিক নিদর্শন ধ্বংস করার অভিযোগ তোলা হয়েছে, যা এই স্থানের মুসলমানদের বৈধ মালিকানার চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করে। এতে আরও বলা হয়, ইসরায়েলি খনন কার্যের লক্ষ্য হলো ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা। বিবৃতিতে আরও বলা হয়, আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে প্রতিষ্ঠিত করতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংসে নেমেছে ইসরায়েল। এই খনন কাজ গোপনে এবং আন্তর্জাতিক নজরদারির বাইরে করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, আল আকসা মসজিদের ভিত্তি এবং এর ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য ইসরায়েলের এমন কর্মকাণ্ড গুরুতর ঝুঁকি তৈরি করছে। এ ধরনের কাজ বন্ধ করতে এবং দখলদারদের জবাবদিহির আওতায় আনতে অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর সাংস্কৃতিক শাখা ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যদিও ফিলিস্তিনিরা খননের সুনির্দিষ্ট কোনো স্থানের উল্লেখ করেনি, তবে ইসরায়েল বছরের পর বছর ধরে আল আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ে আসছে। ফিলিস্তিনিদের মতে এর সবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।